Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটিআই ইনপুট রানিং আন্ডার পিটিপি থেকে আজকে আবার একটি নতুন টপিক নিয়ে তোদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এমপ্লয়িবিলিটি স্কিলসের লেবার ওয়েলফেয়ার লেজিসলেশনের যে মডিউল আছে তার মধ্যে একটা টপিক, একটা চ্যাপ্টার, পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট 1936। এই চ্যাপ্টারটা তার কী কী অবজেক্টিভস রয়েছে, কী কী তার পারপাস, কী জন্য এটা এই অ্যাক্ট লাগু হয়েছিল সেই বিষয়ে আজকে জানবো। তো ক্লাসটি শুরু করা যাক। 1936 সালে এই আইনটা লাগু হয়, যে বেতন কাঠামো, স্যালারি, মাইনে এই সংক্রান্ত আইন। তো এটা প্রয়োজন কি পড়েছিল, নিড ফর এনঅ্যাক্টিং দ্য পেমেন্ট ওয়েজ অ্যাক্ট। এই অ্যাক্টটাকে অভিনত করার কারণ কি, কী প্রয়োজনীয়তা? দ্য পেমেন্ট অফ ওয়েজেস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এ ওয়ার্কার। একজন ওয়ার্কার, একজন এমপ্লয়ির জন্যে পারিশ্রমিক হিসাবে তার যে বেতনটা, এটা হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আনলেস his wages is paid in time and without any undue deduction, he will feel disturbed and lose interest in the work. একজন এমপ্লয়ি, সে তার কাজের প্রতি অন্যমনস্কতা কিংবা ডিস্টার্ব কিংবা ইন্টারেস্ট, তার ইচ্ছাটা কখন চলে যায়, যদি সে সময় মতন তার যে স্যালারি, বেতন বা মজুরি সেটা না পায়। আর অথবা এরকমও হতে পারে যে কোনো কারণবশত ছাড়াই, অন্য কোনো বিনাবশত কোনো কারণে মেবি আর তার স্যালারিটা কেটে গেছে কিংবা তার মজুরি থেকে তার টাকা মাইনাস হয়েছে। তো এগুলো হলে তার কাজের প্রতি ইন্টারেস্ট চলে যায় আর সে প্রচণ্ড অমনোযোগী, প্রচণ্ড ডিস্টার্ব হয়ে পড়ে। ইট মে বিকাম ডিফিকাল্ট ফর হিম টু সার্ভাইভ। এর পরের মুহূর্তে তার বেঁচে থাকাটা তার জন্য খুবই অসুবিধার হয়ে পড়ে। Therefore, it is felt necessary that there should be a law to protect the wage earned by works. অতএব এই জন্যেই এটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে পড়েছিল যে কাজ করার পরে তার যে মাইনে আর যে মজুরি, সেইটা কি করে মানে সুরক্ষিত রাখা যায়, তার জন্য একটি আইন নিয়ে আসা হয়েছিল। কিপিং দিস ইন এই দিকটাতে নজরে রাখার পর ভারত সরকার, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনঅ্যাক্টেড দ্য পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট ইন 23 এপ্রিল 1936। 1936 সাল 23 এপ্রিল এই পারিশ্রমিক, বেতনের যে পারিশ্রমিক যে আইন, পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট, এটাকে অভিনীত করেছিল ভারত সরকার এই পুরো বিষয়টাকে নজরে রেখে। এর উদ্দেশ্য কী আর কী স্কোপ, কী ভালো দিক কী রয়েছে এই ওয়েজ অ্যাক্টের সংক্রান্ত, কী কী সুযোগ সুবিধা আছে? টু রেগুলেট দ্য পেমেন্ট অফ ওয়েজেস টু সার্টেন ক্লাসেস অফ পার্সনস এমপ্লয়েড ইন দ্য ইন্ডাস্ট্রি। একজন মানে ইন্ডাস্ট্রি, কলকারখানাতে যেসব এমপ্লয়ি ওয়ার্কাররা যারা কাজ করছে, যারা কি এমপ্লয়েড পার্সনস, এবার ওখানে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, বিভিন্ন রকম গ্রেড আছে। তো সার্টেন ক্লাসেস অফ পার্সনসদের যে পেমেন্ট, পারিশ্রমিক, বেতন যেটা ওদেরকে দেওয়া হয়, সেটা কি করে নিয়ন্ত্রণ করা যায়? প্রথম জিনিস, the employed persons shall be paid their wages in a particular form and at regular intervals without any unauthorized deduction. এমপ্লয়েড পার্সনস যারা থাকছে তাদেরকে ওয়েজেস পে করা হবে একটা পার্টিকুলার ফর্মে। আগেকার দিনে ফর্মে পে করা হতো, এখন কি সরাসরি ওটা এনইএফটি কিংবা আরটিজিএসের মাধ্যমে ব্যাংকে পৌঁছে যায়। কিন্তু পেমেন্ট যেটা পৌঁছচ্ছে তার এগেনস্টে তার কতটা বেসিক পে, কতটা এইচআরএ, কতটা ডিএ, কতটা টিএ, মানে অ্যালাউন্স সংক্রান্ত সব মিলি তো ওইখানে লেখা থাকে একটা ফর্মের ওপরে, কিংবা একটা স্লিপ দেওয়া হয়। তার সঙ্গে যদি কিছু পিএফইএসএ থাকলো সেটাও দেওয়া থাকলো, আর এক্সট্রা যদিও কোনো কিছু ডিডাকশনস করতে যায় কোনো ফান্ডের জন্য, সেটাও এখানে মেনশন থাকে। মানে সব জিনিসপত্র মেনশন ওখানে করে দেওয়া থাকে যখন একটা এমপ্লয়েড পার্সনসকে ওয়েজ স্যালারি যখন দেওয়া হচ্ছে। কখন দেওয়া হয়? রেগুলার ইন্টারভ্যালে। সো এটা কীভাবে ধরা হয়? 30 ডেজ অন্তর অন্তর, যেখানে আনঅথরাইজড কোনো ডিডাকশনস থাকবে না। মানে এমপ্লয়িকে না জানিয়ে কোনো রকম কোনো কিছু তার স্যালারি থেকে কোনো টাকা পয়সা কিছু মাইনাস করা সেখানে উপায় নেই। যদি কিছু ডিডাকশনস হচ্ছে সেটা অথেন্টিক হবে আর সেটা অথরাইজড হবে। অতএব পেমেন্ট যেখান থেকে ক্লিয়ার হয়, যে সারা মাসের পর যে পেমেন্ট যখন দেওয়া হচ্ছে সেটাকে আগে চেক করে দেখা হয় কার কে কীরকম কাজ করেছে, কার কীরকম পারফরমেন্স, সেই অনুপাতে স্যালারি সবাইকে দেওয়া হয়। যদি ডিডাকশনস কিছু করার থাকে সেখান থেকে হবে। ডিডাকশনস কী কারণে হয়েছে সেটাও এখানে মেনশন থাকবে। তো আনঅথরাইজড
যদি কোনো ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটা প্রচণ্ড বড় ভুল একটা। অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্ট, এই অ্যাক্টের জন্য কি আবেদন, কি প্রযোজ্যতা? দি অ্যাক্ট উইল অ্যাপ্লাই টু পারসনস এমপ্লয়েড ইন এনি ফ্যাক্টরি or employed otherwise than in a factory upon any railway by a railway administration or either directly or through a subcontractor by a person fulfilling a contract with the railway administration and to persons employed in an industrial or other establishment। তো এই একটা কোথায় কোথায় আবেদন হচ্ছে, কোথায় কোথায় এটা প্রযোজ্যতা? কোনো ফ্যাক্টরি কলকারখানাতে যেখানে মানুষজন এমপ্লয়েড হয়েছে সেখানে একটা অ্যাপ্লাই হচ্ছে, অথবা কোনো রেলওয়েতে যদি কেউ এমপ্লয়েড হচ্ছে কোনো রেলওয়ের প্রশাসন দ্বারা সেইখানে, অথবা সরাসরি, অথবা কোনো সাব কন্ট্রাক্টর দ্বারা। এবারে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন যে প্রশাসন সেইখানে যদি কেউ কন্ট্রাক্ট জব করছে কন্ট্রাকচুয়াল, তাহলে সেই মানুষও এই অ্যাক্টের মধ্যে আসছে। আর তাছাড়া আদার কোনো ইন্ডাস্ট্রিয়াল কিংবা অন্য যদি কোনো এস্টাবলিশমেন্ট থাকছে সেইখানে যে মানুষজন এমপ্লয়েড থাকছে তাদের ক্ষেত্রেও এই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, মানে অ্যাপ্লাইড হচ্ছে। হেয়ার ফ্যাক্টরি মিনস এ ফ্যাক্টরি অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 2M অফ দ্য ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, 63 অফ 1948। এখানে ফ্যাক্টরি বলতে 1948 সালের যে ফ্যাক্টরিজ অ্যাক্ট যে আইন আছে সেই আইনের সেকশন 2M, সেখানে ফ্যাক্টরি কী জিনিস সেটা ওখানে বলা আছে। যে আমরা এই লেবার ওয়েলফেয়ার লিজিসলেশনের মধ্যে ফ্যাক্টরিজ অ্যাক্ট একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে ওইখানে ফ্যাক্টরিজ যে অ্যাক্ট সেই অ্যাক্টের মধ্যে এটা দেওয়া আছে। অ্যান্ড ইনক্লুডস এনি প্লেস টু হুইচ দ্য প্রভিশনস অফ দ্যাট অ্যাক্ট হ্যাভ বিন অ্যাপ্লাইড আন্ডার সেকশন 85(1) দেয়ার অফ। এবং এর মধ্যে আর কী কী ইনক্লুড, মানে কী কী এর সঙ্গে আরও অ্যাড থাকছে, বলছে এনি প্লেস যে কোনো জায়গায় যেখানে এই অ্যাক্টটা অ্যাপ্লাইড করা হচ্ছে, মানে এই অ্যাক্টকে অ্যাপ্লাই করার জন্য তার বিধান দেওয়া রয়েছে। এবারে সেটা কোন সেকশনের আন্ডারে আসছে? সেকশন 85(1) দেয়ার অফ, এই সেকশনের আন্ডারে এসে থাকছে। তো ফ্যাক্টরিজ অ্যাক্ট অথবা আমাদের পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট কিংবা এর আগের যে অ্যাক্টটা পড়েছিলাম যে PAPSI অ্যাক্ট, তো এই অ্যাক্টগুলো এখানে অল্প অল্প করে তার একটা সারমর্ম একটা প্রেসি করে এটা দেওয়া রয়েছে। এগুলোর যদি বিশদে জানতে হয় তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আইনের যে বই আছে, তো বিভিন্ন রকম আইন আছে, সেই আইনের বইয়ে সব কিছু জিনিস ডিটেলসে দেওয়া আছে, একদম পুরো বিশদ বিবরণ, প্রতিটা আর্টিকেল সব ওখানে পাওয়া যাবে। ইন্ডাস্ট্রিয়াল আর আদার এস্টাবলিশমেন্ট, এগুলোর কী জিনিস, মানে ইন্ডাস্ট্রি অন্য কোনো এস্টাবলিশমেন্ট এগুলো কোনগুলো? এটা হচ্ছে প্রথম ট্রামওয়ে সার্ভিস অথবা মোটর ট্রান্সপোর্ট সার্ভিস এনগেজড ইন ক্যারিং প্যাসেঞ্জার্স অর গুডস অর বোথ বাই রোড ফর হায়ার অর রিওয়ার্ড। কেউ যদি ট্রামওয়েতে সার্ভিস করে, কেউ যদি মোটর ট্রান্সপোর্টে সার্ভিস করছে, এবার মোটর ট্রান্সপোর্ট সার্ভিস কীরকম হতে পারে? কেউ প্যাসেঞ্জার হয়তো নিয়ে যাচ্ছে, কিংবা কেউ কোনো গুডস কোনো মালপত্র নিয়ে যাচ্ছে, হয় বাই রোড নিয়ে যাচ্ছে, কিংবা হায়ার করেছে কাউকে কোনো ড্রাইভারকে, কিংবা কোনো পুরস্কার সংক্রান্ত রিওয়ার্ড সংক্রান্ত। এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের ক্ষেত্রেও এবার আদার দেন সাচ সার্ভিস বিলঙ্গিং টু অর এক্সক্লুসিভলি এমপ্লয়েড ইন দ্য মিলিটারি, naval or air forces of the union or the civil aviation department of the government of India। তো এই সব যে সেক্টরগুলো রয়েছে সেগুলো কি ইন্ডাস্ট্রিয়াল আদার এস্টাবলিশমেন্টের মধ্যে পড়ছে, তো সেইখানেও এগুলো আমার মানে এই অ্যাক্টগুলো লাগু হচ্ছে। ডক, ওয়ার ফর জেটি, যেখানে জলজাহাজ সংক্রান্ত ব্যাপার সেখানেও এগুলো অ্যাপ্লাই হয়। ট্রেন যেরকম রেলওয়ে স্টেশনে এসে পড়ে দাঁড়ায়, সেরকম জাহাজ কোথায় দাঁড়ায়? ডক বা জেটিতে বা ভায়ারপে এসে পড়ে দাঁড়ায়। তো যেরকম সবথেকে নিয়ারেস্ট ডক কোথায়? হলদিয়া। তো হলদিয়া ডকে যারা যারা ওইখানে যে পার্সনসরা এমপ্লয়েড রয়েছে তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ ওয়েজ একটা লাগু হয়। ইনল্যান্ড ভেসেল মেকানিক্যালি প্রোপেলড, ডকে ওইখানে কোনো কিছু কিছু জায়গায় ভেসেল থাকে যে ভেসেলের ওপরে গাড়ি পারাপার করা যায়। যেরকম কিছু নদী আছে যে নদীতে হয়তো এখন অবধি ব্রিজ নেই, সেখানে হয়তো ভেসেল থ্রু গাড়ি পারাপার হয়, সেটা যান্ত্রিকভাবে সেটাকে নিয়ে যাওয়া হয়। সেই সব ক্ষেত্রে যে পার্সনসরা এমপ্লয়েড তারা এইটার মধ্যে আসছে, কারণ ওটা কোনো সংগঠন চালায়, একার পক্ষে ওইসব জিনিস চালানো সম্ভব নয়, ওগুলোকে অপারেট করা। এরপরে মাইন, খনি বা খাদান যেটা কোয়ারি বলা হয়, কিংবা অয়েল ফিল্ড, সেখানে যারা জব করছেন সেখানেও পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট লাগু হচ্ছে। প্ল্যান্টেশন, গাছের চাষ করা, রাবার প্ল্যান্টেশন হতে পারে, টি প্ল্যান্টেশন হতে পারে,
রাবার চাষ, চা চাষ ইত্যাদি আরও যেসব রয়েছে সব কিছু ক্ষেত্রে। ওয়ার্কশপ or other establishment in which articles are produced, adapted or manufactured with a view to their use, transport or sale। কোনো ওয়ার্কশপ, মেকানিক্যাল ওয়ার্কশপ হতে পারে, কিংবা অন্য কোনো এস্টাবলিশমেন্ট যেখানে কোনো বস্তু, কোনো আর্টিকেল তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার চলছে, সেটাকে কোন দিক দিয়ে সেটাকে হয় ব্যবহার করা হবে, না হয় ট্রান্সপোর্ট করা হবে, না হয় সেটাকে বিক্রি করা হবে। তো সেখানে তো কিছু পার্সনস এমপ্লয়েড রয়েছে, তাদের ক্ষেত্রে এগুলো লাগু। Establishment in which any work relating to the construction, development or maintenance of buildings, road, bridges or canals, কোনো এস্টাবলিশমেন্ট, কোনো সংস্থা, সেখানে যে রকম কাজ হয়, যে প্রক্রিয়া দ্বারা ওখানে কাজ সম্পন্ন হয়ে থাকে, হয় নির্মাণ সংস্থা, কিংবা কোনো উন্নয়ন সংস্থা, কিংবা কোনো মেনটেনেন্স, কিসের হয়, বিল্ডিং বা রোড বা ব্রিজ বা ক্যানেলের, অর রিলেটিং টু অপারেশনস কানেক্টেড উইথ নেভিগেশন, irrigation or to the supply of water, or relating to the generation, transmission and distribution of electricity or any other form of power is being carried on। বিল্ডিং, রোড, ব্রিজ, ক্যানেল এগুলোর কি হয়, মেনলি কনস্ট্রাকশন নয়, ডেভেলপমেন্ট হয়, মেনটেন্যান্স হয়। এটার জন্য পার্সনস এমপ্লয়েড করা হয়, সে পার্সনরাও এই অ্যাক্টের মধ্যে আসছে। নেভিগেশন, জলজাহাজে নেভিগেশন, কিংবা সেচ দপ্তর যেটা থাকে ইরিগেশন, কিংবা যেখানে জল সাপ্লাই হয়, মেবি ডোমেস্টিক অর ইন্ডাস্ট্রিয়াল, সেখানে যে পার্সনস এমপ্লয়েড তারা এর অ্যাক্টের মধ্যে রয়েছে। অথবা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, যেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেটাকে এক জায়গা থেকে এক জায়গা বাই কেবল বা টাওয়ারের মাধ্যমে সেটা ট্রান্সমিট করা হচ্ছে, আর তারপরে ওটাকে বিতরণ করা হচ্ছে বাল্ক সাপ্লাইয়ের মাধ্যমে। তাহলে কি এগুলো পাওয়ার ক্যারি করা হচ্ছে, তো সেখানেও যারা থাকছে তাদেরকেও এই অ্যাক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। দিস অ্যাক্ট অ্যাপ্লাইজ টু ওয়েজেস পেয়েবল টু অ্যান এমপ্লয়েড পার্সন ইন রেসপেক্ট অফ এ ওয়েজ পিরিয়ড। এই অ্যাক্ট যে লাগু হচ্ছে, তো কী জন্যে, পেমেন্টের জন্য, তার যে পারিশ্রমিক, তার যে বেতনটা পাওয়ার জন্য। কে পাচ্ছে, একজন যে কাজ করছে, একটা এমপ্লয়েড পার্সন, তার জন্য একটা ওয়েজ পিরিয়ড থাকে, যে কত মাস অন্তর কীভাবে সে পেমেন্টটা পাবে। ইফ সাচ ওয়েজেস ফর দ্যাট ওয়েজ পিরিয়ড ডু নট এক্সিড ₹6,500 পার মান্থ অর সাচ আদার হায়ার সাম হুইচ অন দ্য বেসিস অফ ফিগার্স of the consumer expenditure survey published by the National Sample Survey Organization, the central government may after every 5 years by notification in the official gazette specify। এবার এই যে ওয়েজ, যেটা স্যালারি কিংবা বেতন বা মজুরি তারা পাচ্ছে, তো একটা ওয়েজ পিরিয়ডে তারা পায়, তো সেটা কত বলছে এখানে, 6,500 পার মান্থ। তো এটা এখন এটা অনেক বেড়ে গেছে, আগে এটা ছিল, কারণ আগে তো বেতন ক্রম অনেক কম ছিল। তো এটা বারবার অ্যামেন্ডমেন্ট হয়ে রিভাইসড হয়ে আস্তে আস্তে এই অ্যাক্টও অ্যামেন্ডমেন্ট হয়, কি সংশোধন থাকলে সেটা করে নি, তারপরে সেটাকে আবার লাগু করা হয়। কিংবা যদি কোনো এর থেকে যদি কোনো বেশি সাম হয়, সাচ আদার হায়ার সাম, এর এই জিনিসগুলোকে, যে কতটা স্যালারি হবে, কিভাবে দেওয়া যাবে, কতটা বেশি হলে তাকে সেটা কতটা তার ডিডাকশন হতে পারে, ইত্যাদি সব জিনিস, এগুলো কি করে চেক করে দেখা হয়। এই যে ফিগার, যে বেসিস, যে অ্যাকচুয়ালি তো এটা 6,500, 6,500, এগুলো তো ফিগার, কিন্তু এটাকে তাকে পে করা হচ্ছে পার মান্থ কিংবা তার থেকে বেশি। তো এগুলো প্রথমে কী করা হয়, কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে আগে করা হয়, যে সার্ভেটা করে দেখা হয় যে একজন যে কোনো জিনিস সে যদি কনজিউম করছে, তো সেটার জন্য তার কতটা খরচা হতে পারে, তো সেই সব জিনিসগুলো চেক করে দেখা হয়, সেই অনুপাতে তাকে টাকাটা দেওয়া হবে। তো সেটা কারা পাবলিশ করে থাকে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এবারে সেন্ট্রাল গভর্নমেন্ট এটার আন্ডারে রয়েছে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে, প্রতি 5 বছর অন্তর এগুলোকে নোটিফিকেশন জারি করে, নির্দিষ্টভাবে স্পেসিফাই করে। মিনিং অফ ওয়েজেস, এই যে বেতন, মজুরি, মাইনে, এর অর্থটা কী। ওয়েজেস মিন্স অল রেমুনারেশন ওয়েদার বাই ওয়ে অফ স্যালারি, অ্যালাওয়েন্সেস অর আদারওয়াইজ। এই যে বেতন বা মজুরি, এটার মানে হচ্ছে সব রকম টাকা পয়সার যে ব্যাপার, রিমুনারেশন যে ব্যাপারটা বলছে এখানে, যেটা মাইনে বা কোনো অ্যালাওয়েন্স, মানে কোনো ভাতা বা অন্য কিছু হতে পারে, সেটা কিভাবে জাহির করে, কীভাবে সামনে নিয়ে আসা হয়, এক্সপ্রেস ইন টার্মস অফ মানি, টাকা সংক্রান্ত। মানে অ্যালাওয়েন্স যদি কেউ পাচ্ছে, কোনো এমপ্লয়ি, তাহলে সেই কী পাচ্ছে, অ্যাকচুয়ালি সে টাকা পাচ্ছে, স্যালারি পাচ্ছে, মানে কি সে টাকা পাচ্ছে। or capable of being so expressed which would in if the terms of employment expressed or implied were fulfilled। আরেকভাবে করা যায় কি, যে capable of being so expressed which would if the terms of employment expressed or implied were fulfilled be payable to a person employed in respect of his employment or of work done in such employment and includes। তো কী কী জিনিস ইনক্লুড সেটা এখানে বলছি।
তো কোনো কিছু জিনিস পাওয়া মানে স্যালারি অ্যালাউন্স পাওয়া মানে সেটা টাকা সংক্রান্ত জিনিস পাচ্ছে। আর তাছাড়া হয়তো কোনো জিনিস তার সামনে প্রকাশ করা হলো কিংবা সেটাকে হয়তো উজ্জ্ব রাখা হলো যে তার এমপ্লয়মেন্ট যখন সে ফুলফিল হবে হয়তো শেষ মুহূর্তে তাকে সেটা দেওয়া হবে। যেরকম ধরে নে তোর গ্র্যাচুইটি, তো গ্র্যাচুইটি থেকে যে টাকাটা জমা হয়, তো সেই টাকাটা সে যদি তুলতে না চায় তাহলে সেটা জমা হতে থাকে, সেটা উজ্জ্ব থাকে, সেটা জানিয়ে দেওয়া হয় যে তোমার গ্র্যাচুইটি কাটা হচ্ছে, তো সেটা যখন সে সুপার অ্যানুয়েশন হয় তখন তাকে পেয়েবল করা হয়ে থাকে। তার মানে কি ওর সামনে হয় সেটাকে এক্সপ্রেস করা হবে বা সেটাকে ইমপ্লয়েড করা থাকবে, উজ্জ্ব থাকবে, কিন্তু সেটাকে তার যে এমপ্লয়মেন্ট, সে যে জব করছে সে রেসপেক্টে তাই কিন্তু পেয়েবল করা হবে। এর মধ্যে আরও কি জিনিস এর মধ্যে রয়েছে, any remuneration payable under any award or settlement between the parties or order of a court, যে কোনো রকম টাকা সংক্রান্ত ব্যাপার যেটা পারিশ্রমিক যেটা পে করা হচ্ছে আন্ডার এনি অ্যাওয়ার্ড, যে কোনো অ্যাওয়ার্ডের সংক্রান্ত কোনো পারিশ্রমিক যদি কাউকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কি সেটা অ্যাকচুয়াল সেটা হচ্ছে অ্যাওয়ার্ড কিংবা তার কষ্টের পরিশ্রমের সে মূল্যটা অথবা কোনো একটা সেটেলমেন্ট, তো সেটা কি করে হচ্ছে বিটুইন দ্য পার্টিস। তো একজন হচ্ছে এমপ্লয়ার যে জব দিচ্ছে আর একজন হচ্ছে এমপ্লয়ি যে জব করছে। তো মূল বস্তুটা হচ্ছে কি, বিষয় বস্তু হচ্ছে এমপ্লয়, যে আমি তোমাকে কাজ দেবো তুমি কাজটা করবে। তো এই দুটো পার্টির মধ্যেই টাকার আদান প্রদানটা হচ্ছে, একজন স্যালারি দিচ্ছে, ওয়েজ দিচ্ছে, তার বিনিময়ে একজন যে এমপ্লয়ি সে তার পরিশ্রম দিয়ে পরে সে কাজটাকে তুলে এমপ্লয়ারকে সাবমিট করছে, তার বিনিময়ে সে টাকাটা পাচ্ছে। তাহলে এটা বিটুইন দ্য পার্টিস হচ্ছে, যদি কোনো পারিশ্রমিক যেটা পে করা হচ্ছে, আর অর্ডার অফ এ কোর্ট হয়, যদি না দেয় তাহলে সেক্ষেত্রে কোর্টের অর্ডার লাগবে যে আপনাকে পেমেন্ট করতেই হবে। এনি রিমুনারেশন টু হুইচ দ্য পার্সন এমপ্লয়েড ইজ এন্টাইটেলড ইন রেসপেক্ট অফ ওভারটাইম ওয়ার্ক অর হলিডেজ অর এনি লিভ পিরিয়ড। একজন যে এমপ্লয়েড পার্সন তাকে যে পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে সেটার জন্য সে যে অধিকার প্রাপ্ত, কারণ ওটা বই তার অধিকার রয়েছে পারিশ্রমিকের প্রতি, সেটা তার নাম নথিভুক্ত রয়েছে। তো সেটা কী কী হিসেবে তাকে দেওয়া হয়, নর্মাল যে ওয়েজ পিরিয়ড সেটা দেওয়া হয়, তাছাড়া সে যদি কোনো ওভারটাইম ওয়ার্ক করে সেটার জন্য দেওয়া হয়, কিংবা যদি কোনো মাঝখানে হলিডে বা লিভ পিরিয়ড থাকে সেটার জন্য সে পায়। যেরকম 7 দিন এক সপ্তাহে কিন্তু কাজ হয় কত 6 দিনের, তাহলে সে কি 6 দিনের পেমেন্ট পাবে? তাহলে 6 দিন করে যদি ধরা হয়, তাহলে আমি যদি ধরি নর্মালি 28 ডেজ, তো 4 সপ্তাহে 1 মাস ধরা হয়, কিন্তু প্লাস আরও 3 দিন থাকে, আর কোনো কোনো মাসে আমার 2 দিন থাকছে। তা সেই হিসাব করে দেখা যেতে যদি দেখা যায় তাহলে কী হচ্ছে, তাহলে 4 6 24 দিন আর প্লাস 4 2 6 1 7 দিন। তো এবারে যদি এখান থেকে হলিডেগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার পেমেন্টটা অনেকটা কমে যাবে, কিন্তু সেই সংক্রান্ত লিভ পিরিয়ডে থাকলেও সে লিভের পয়সা পায়, আবার হলিডে সংক্রান্ত থাকলে সে হলিডের পয়সা পায়, যেগুলো নিয়ম, কারণ 6 দিন কাজ 1 দিন ছুটি, কিন্তু পয়সা পাবে 7 দিনের মতন। যদি 6 দিনের পেতো তাহলে কিন্তু সে 28 দিনের মধ্যে মাত্র 24 দিন মাইনে পেত, বাদ বাকি সে 4টে দিন কিন্তু তার মাইনাস হয়ে যেত, আর বাকি দিনগুলো হয়তো তার নেক্সট মান্থে ক্যারি ফরওয়ার্ড হতো, কিংবা এই মান্থে হয়তো মানে অন্যভাবে সেটা অ্যাড হয়ে যাবে বাকি ডেজগুলো যেগুলো সে জব করছে, কিন্তু সেটা তো হয় না। এনি অ্যাডিশনাল রেমুনারেশন পেয়েবল আন্ডার দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট ওয়েদার কল্ড এ বোনাস অর বাই এনি আদার নেম। এবার ঐচ্ছিক অতিরিক্ত কিছু পারিশ্রমিক দেওয়া, সেটা হয় বোনাসের নাম করে দেওয়া হয় কিংবা অন্য কোনো নাম করে দেওয়া হয়, হয়তো কোনো ইনসেন্টিভ, ভালো কোনো মার্কেটিং এক্সিকিউটিভ সে হয়তো কিংবা কোনো সেলস এক্সিকিউটিভ, তার পারফরমেন্স হয়তো সারা মাসে খুব ভালো হয়েছে, সে টার্গেট হয়তো খুব ভালো অ্যাচিভ করেছে, হয়তো এক্সট্রা কিছু টার্গেট অ্যাচিভ করে ফেলেছে, সেক্ষেত্রে তাকে হয়তো ইনসেন্টিভ দেওয়া হলো। তো ইনসেন্টিভ যে দেওয়া হচ্ছে এটা তো একটা ওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়াল কী হচ্ছে, অ্যাকচুয়াল তাকে কিছু রেমুনারেশন, কিছু পারিশ্রমিক তাকে প্রদান করা হচ্ছে। এনি সাম which by reason of the termination of employment of the person employed is payable under any law, contract or instrument which provides for the payment of such sum whether with or without deductions but does not provide for the time within which the payment is to be made। এবারে কোনো অঙ্ক, এখানে সাম বলতে কি এখানে পেমেন্টের কথাটা বলছে। তো এনি সাম হুইচ বাই রিজন অফ দ্য টার্মিনেশন অফ দ্য এমপ্লয়মেন্ট, মানে কোনো পার্সন এমপ্লয়েড রয়েছে তার হয়তো জব থেকে তার টার্মিনেশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে তার যে পাওনা গন্ডা টাকাটা তাকে প্রদান করা হবে, সেটা আইদার সে কন্ট্রাকচুয়াল থাকুক বা নন কন্ট্রাকচুয়াল বা প্যারা হিসাবে থাকুক বা গভর্নমেন্ট হোক,
ঠিক আছে। তো এবারে ওই যে সামটা তাকে পেমেন্ট করা হচ্ছে, সেটা হয় ওর মধ্যে কিছু ডিডাকশনস থাকতে পারে, আবার কিছু ডিডাকশনস নাও থাকতে পারে, কিন্তু বাট ডাজ নট প্রোভাইড ফর দ্য টাইম উইদিন হুইচ দ্য পেমেন্ট ইজ টু বি মেড। কিন্তু যে সময় হয়তো পেমেন্টটা করা হতো, সে সময় হয়তো তাকে পেমেন্টটা সেই সময়ের মধ্যে না করা হতে পারে, হয়তো একদিন কি দুদিনের মধ্যে তাকে পেমেন্টটা করা হতে পারে। কারণ যখন কেউ সুপার অ্যানুয়েশন হচ্ছে কিংবা যদি কারোটা টার্মিনেশন হচ্ছে, তো ইন কেস অফ টার্মিনেশন সেক্ষেত্রে কী, সে জবের মাঝখান থেকে সে ছেড়ে চলে যাচ্ছে, সে হয়তো নিজে ছাড়ছে, রিজাইন দিচ্ছে বা তাকে বার করা হচ্ছে, তো তার সমস্ত রকম রেকর্ডস সব কিছু চেক করে দেখা হয়, প্লাস যদি কিছু অ্যাডিশনালস থাকে সেগুলোকেও চেক করে দেখা হয়, তারপরে কী করে ওকে পেমেন্টটা করা হয়। কারণ এইসব ডিসিশনগুলো তো হঠাৎ করে নেওয়া হয়। এনি সাম টু হুইচ দ্য পার্সন এমপ্লয়েড ইজ এন্টাইটেল আন্ডার এনি স্কিম ফ্রেমড আন্ডার এনি ল ফর দ্য টাইম বিইং ইন ফোর্স। কোনো পার্সন যে এমপ্লয়েড রয়েছে তাকে কি একটা ওয়েজ, কিছু সাম, কিছু টাকা দেওয়া হচ্ছে, তো সেটা যে কোনো পরিকল্পনার আন্ডারে সে হয়তো নথিভুক্ত রয়েছে, তো সেটা যে কোনো লয়ের আন্ডারে সেটা আসতে পারে, মানে যে ল থ্রু সে হয়তো সে টাকাটা পাচ্ছে, উইচ ইজ ফ্রেমড আন্ডার এনি ল ফর দ্য টাইম বিইং ইন ফোর্স। মানে সেই সময়কালে যে কোনো লয়ের আন্ডারে যদি সে কোনো পরিকল্পনা, মানে কোনো স্কিমের আন্ডারে যদি তার এমপ্লয়মেন্টটা আসছে, তাহলে সেটার জন্যে যে সাম সে তার পাওয়ার দরকার সেটা তাকে পে করতে হবে, বাই ফোর্স সেটা পে করতে হবে। এবার কী কী জিনিস এর মধ্যে ইনক্লুড থাকছে না, নর্মালি এগুলো যেটা বলা হলো সেটা হচ্ছে শুধু ওয়েজ সংক্রান্ত, যে কী তার সামনে এক্সপ্রেস করা হচ্ছে, কোনটা তার সামনে উজ্জ্বল রাখা হচ্ছে, কোনটা তাকে পিরিয়ডিকলি দেওয়া হচ্ছে, কোনটা তাকে পরে দেওয়া হচ্ছে, টাকা পয়সার ব্যাপার। এবারে এগুলো হচ্ছে মান্থলি পিরিয়ডিক্যালি জিনিস। এবার কী কী এর মধ্যে ইনক্লুড থাকে না, প্রথম কথা কি কোনো বোনাস। তো বোনাস জিনিসটা কি, বোনাস হচ্ছে কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন যদি কিছু প্রফিট করে, তো সেই ক্ষেত্রে যদি একটা গুডউইল রাখার জন্যে কিছু এক্সট্রা কিছু মানি সেটা তাদের ওয়ার্কারদের মধ্যে শেয়ার করে দেওয়া হয়, সেটাই তো বোনাস। তো সারা বছর প্রফিট করার পর তার একটা কিছু লামসাম অ্যামাউন্ট সেটা দিয়ে দিল, এইটাকে যদি দেওয়া হয় ওয়ার্কারদের মাঝখানে, তাহলে কোম্পানির গুডউইলটা অনেক হাই হয়, তখন ওই কোম্পানিতে জয়েন করার জন্যে সবাই উৎসুক থাকে, কারণ ওইখানে টাইম টু টাইম বোনাস দেওয়া হয় আর পেমেন্টও ভালো। which does not form part of the remuneration payable under the terms of employment or which is not payable under any award or settlement between the parties or order of a court। তো এই যে বোনাসটা, এইটা কিন্তু একসাথে একটা রিমুনারেশন টাকা দেওয়া হচ্ছে, কিন্তু এই রিমুনারেশনটা কি, এটা নর্মাল যে পেমেন্ট তার মধ্যে এটা আসছে না, ওই যে এমপ্লয়মেন্ট যে টার্মস তার মধ্যে আসছে না। এটা এমপ্লয়মেন্ট টার্মসের মধ্যে লেখা থাকবে যে কাজ কিভাবে হবে, তার এগেনস্টে তার কত মাইনে, কী কী ডিডাকশনস হতে পারে, কী কী অ্যালাউন্স পেতে পারে, এগুলো লেখা থাকলো। এবারে বোনাসটা হচ্ছে এটা কোম্পানির তরফ থেকে এক্সট্রা, এটা সেটা হয় কোম্পানি যদি লাভ করে মেবি পে করতে পারলো, যদি লসে গেলো তাহলে হয়তো বোনাস তারা হয়তো পে করতে পারলো না। তো এইটা কোনো কিছু অ্যাওয়ার্ডের মধ্যে এটা আসছে না, কিংবা কোনো হয়তো দুটো পার্টি মানে এমপ্লয়ার এমপ্লয়ি কিংবা কোনো ট্রাইপার্টাইটের মধ্যে এটা কোনো সেটেলমেন্টও নয়, কিংবা এটা কোনো কোর্টের অর্ডারও এটা আসছে না। এখানে 2 নম্বর বলছে দ্য ভ্যালু অফ এনি হাউস or accommodation or of the supply of light, water, medical attendance or other amenity or of any service excluded from the computation of wages by a general or special order of the state government। রাজ্য সরকার দ্বারা ঘর সংক্রান্ত যে ব্যাপার, যেখানে হয়তো মানুষজন গিয়ে বসবাস করছে, তো সেখানে তার কী কী লাগছে, আলো, জল, স্বাস্থ্য ভালো রাখার জন্য তার মেডিকেল অ্যাটেন্ডেন্স, মেডিকেল তার দেখাশোনা, যেখানে গিয়ে তো সে ডক্টর মানে চেক আপ করতে পারে এই সংক্রান্ত ব্যাপার, কিংবা আদার্স কোনো সুবিধা কিংবা অন্য কোনো সার্ভিস। তো এইগুলো নর্মাল যে ওয়েজেস যখন ক্যালকুলেশন করা হয় তখন এগুলোকে বাদ রাখা হয়, এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস। এটা এনি কন্ট্রিবিউশন পেড বাই দি এমপ্লয়ার টু এনি পেনশন অর প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড দ্য ইন্টারেস্ট হুইচ মে হ্যাভ অ্যাক্রুড দেয়ার অন। কোনো অবদান যদি এমপ্লয়ার দ্বারা সেটা দেওয়া হচ্ছে, সেটা কি হতে পারে, কোনো পেনশন ফান্ডেও টাকা জমা পড়তে পারে বা প্রভিডেন্ট ফান্ডেও টাকাটা জমা পড়তে পারে, কিংবা কোনো কিছুর ইন্টারেস্টও হতে পারে, কোনো সুদ, তো সেইটা জমা পড়তে থাকে, সেটা অ্যাকাউন্টে জমা হয়। সেটা অন্য কোনো সময় মানে যে কোনো একটা মোমেন্টে হয়তো এমপ্লয়ি চাইলো যে আমি পিএফের টাকা থেকে লোন তুলতে পারি, সে লোন তুলতে পারে, তার জন্য সে অ্যাপ্লাই করতে পারে। তার পেনশনের যদি অ্যাকাউন্ট থেকে লোন তুলতে পারে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এই পিএফ, পেনশন, গ্র্যাচুইটি এগুলো থেকে লোন তোলা যায়, কিন্তু এই টাকা সঙ্গে সঙ্গে পেমেন্ট করা হয় না, মানে
সঙ্গে সঙ্গে বলতে কি যে ওয়েজের স্যালারির সঙ্গে সঙ্গে পিরিয়ডিক্যালি এগুলো পেমেন্ট করা হয় না, এগুলো উজ্জ্ব থাকে, ওর জন্যই হচ্ছে, কোনো এমপ্লয়ের জন্যই হচ্ছে, কিন্তু এটাকে এক্সপ্রেস করা হয় না। এটা যখন তার সুপার অ্যানুয়েশন হয়ে যাবে কিংবা সে যদি কমপ্লেন করে কিংবা যদি তার টার্মিনেশন হয়, তখন সর্বশেষ তার যে ফাইনাল বিল হবে তার সঙ্গে এটাকে অ্যাড করে দেবে, তো এটা জমা পড়তে থাকে টাকাগুলো। কোনো ট্রাভেলিং অ্যালাউন্স, ট্রাভেল করছে তার জন্য কোনো ভাতা, অর দ্য ভ্যালু অফ এনি ট্রাভেলিং কনসেশন, কোনো ট্রাভেলিং করতে কোনো ছাড়, তো এগুলো হচ্ছে কি, এগুলো এই পেমেন্টের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড থাকে না, এগুলো এক্সট্রা, এগুলো অ্যাডিশনাল। এনি সাম পেড টু দ্য এমপ্লয়েড পারসন টু ডিফ্রে স্পেশাল এক্সপেন্সেস এন্টেলড অন হিম বাই দ্য নেচার অফ হিস এমপ্লয়মেন্ট, কোনো সাম, কোনো টাকা পয়সা এক্সট্রা কিছু, সেটা যদি কোনো এমপ্লয়েড পারসনকে যদি পে করা হচ্ছে, যে স্পেশাল এক্সপেন্স যদি তার হয়ে থাকে, তো সেইটা আগে চেক করে দেখা হবে যে তার নেচার অফ, যে তার এমপ্লয়মেন্ট, তার নেচার অফ এমপ্লয়মেন্টটা তার কীরকম, সেটা আগে সব থেকে বড়ো জিনিস চেক করে দেখা। হয়তো দেখা গেলো যে কেউ হয়তো সিজিএম মানে চিফ জেনারেল ম্যানেজার কিংবা ডিজিএম মানে ডেপুটি জেনারেল ম্যানেজার, সেসব পদে কেউ হয়তো যদি কাজ করে থাকে, তো তাদের ক্ষেত্রে কিছু স্পেশাল এক্সপেন্স সেটা কোম্পানি বহন করে, কারণ ওর জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওকে অনেক ঘুরে ঘুরে কিংবা একটা জায়গা থেকে একটা জায়গায় রিজিয়ন তাকে এক মাসে হয়তো 3 থেকে 4 বার তাকে ভিজিট করতে হয়, তাহলে সেক্ষেত্রে তার এক্সপেন্স এক্সট্রা সেটা তাকে চেক করে তারপরে বলা হয়। তো এটা কি হয়, স্পেশাল এক্সপেন্সগুলো কোম্পানি এগুলো ওর জন্য বহন করে। এনি সাম অ্যাজ গ্র্যাচুইটি পেয়েবল অন দ্য টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট ইন কেসেস আদার দেন দো স্পেসিফাইড ইন সাবক্লজ ডি। এবারে এই যে প্রতিটা অ্যাক্ট আছে, এগুলোর প্রতিটা একটা করে আর্টিকেল থাকে, তার ক্লজ থাকে, সেগুলোর মধ্যে তার বিবরণ দেওয়া থাকে, মানে প্যারাগ্রাফ, সাব প্যারাগ্রাফ সবার মধ্যে তার বিবরণ দেওয়া থাকছে। তো যেটা বললাম গ্র্যাচুইটি, তো গ্র্যাচুইটিটা সে হয়তো বুঝতে পারছে তার, কিন্তু তাকে সামনে প্রকাশ করা হয় না, সেটা উজ্জ্বল রাখা হয় যে কত টাকা জমা পড়লো, কিন্তু তার গ্র্যাচুইটি প্রতি মাসে হয়তো জমা পড়ছে। তো সেটা কখন তাকে দেওয়া হচ্ছে, যখন তার এমপ্লয়মেন্ট থেকে যখন তার টার্মিনেশন হচ্ছে, মানে যখন সে আর এমপ্লয় থাকছে না, তো সে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে কী কী দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি, কী কী দায়িত্বভার পেমেন্ট অফ ওয়েজের জন্য। এভরি এমপ্লয়ার শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য পেমেন্ট অফ অল ওয়েজেস required to be paid under this act to persons employed by him and in case of persons employed, যারা যারা জব দিচ্ছে মানে যারা এমপ্লয়ার, এটা দায়িত্বটা তাদের মধ্যে থাকছে যে সব রকম ওয়েজ মানে পেমেন্ট যেটা পারিশ্রমিক, সে বেতনটা পে করতে হবে। রিকোয়ার্ড টু বি পেড আন্ডার দিস অ্যাক্ট, যদি এই অ্যাক্টের আন্ডারে আসছে তবে। কাদেরকে পে করবে, যেসব মানুষদেরকে সে এমপ্লয় করেছে, যাদেরকে তারা এমপ্লয়মেন্ট দিয়েছে। In factories, if a person has been named as the manager of the factory under clause F of subsection 1 of section 7 of the Factories Act 1948, 63 of 1948, তো যেরকম বললাম যে প্রতিটা অ্যাক্টেরই কিছু কিছু করে ক্লজ আছে, তার সেকশন আছে, সাবসেকশন আছে। তো ওই সেকশনের আন্ডারে যদি দেখা যাচ্ছে যে একজন পার্সন সে হয়তো ফ্যাক্টরি ম্যানেজার, তাহলে সেক্ষেত্রে তাকে পে করতে হলো। In industrial or other establishment, if there is a person responsible to the employer for the supervision and control of the industrial or other establishment, তো অন্য কোনো কারখানা কিংবা অন্য কোনো স্থাপনা যেখানে একজন মানুষ তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, সে হচ্ছে এমপ্লয়ার, মানে তার থ্রু দিয়ে রিক্রুটমেন্ট হবে, সে হয়তো সবাইকে এমপ্লয়মেন্ট দেবে, সে হয়তো মানে সুপারভিশন করার দায়িত্বটা তার উপরে আছে, সে হয়তো ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে কিংবা অন্য কোনো এস্টাবলিশমেন্টের যে নিয়ন্ত্রণটা তার ওপরে আছে, পর্যবেক্ষণ হয়তো তার হাত দিয়ে হয়, মানে তার থ্রু দিয়ে হয়ে থাকে, তাহলে তাকেই ওয়েজ পেমেন্ট করতে হচ্ছে। প্রথমেটা যেরকম ছিল যে ফ্যাক্টরি ম্যানেজার, তাহলে তার উপরও দায়িত্ব আসছে পেমেন্ট অফ ওয়েজের। এবার রেলওয়ের যদি কথা বলা হয়, আপন রেলওয়েজ আদার দেন ফ্যাক্টরিজ, মানে ফ্যাক্টরিজ বাদ দিয়ে পড়ে রেলওয়ে শুধু এটা। ইফ দ্য এমপ্লয়ার ইজ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, এমপ্লয়ার যদি রেলওয়ে প্রশাসন হয়ে থাকে, অ্যান্ড দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ নমিনেটেড এ পার্সন ইন দিস বিহাফ ফর দ্য লোকাল এরিয়া কনসার্ন, তো রেলওয়ে প্রশাসন কী করে, একজন মানুষ কিংবা তার থেকে যদি বেশি দরকার হয় তাদের উপরে দায়িত্ব দেওয়া থাকে যে তারা এই পেমেন্ট সংক্রান্ত সব ডিলগুলো তারা হ্যান্ডেল করবে। যদি কোনো কন্ট্রাক্টর হয়ে থাকে, ইন কেস অফ কন্ট্রাক্টর, এ পার্সন ডেজিগনেটেড বাই সাচ কন্ট্রাক্টর হু ইজ ডিরেক্টলি আন্ডার হিজ চার্জ, একজন কন্ট্রাক্টর আন্ডারে একজন মানুষকে সে রাখবে। ডেজিগনেশন কথাটা মানে হচ্ছে উপাধি, তো এই যে উপাধিটা তাকে হয়তো ম্যানেজার করা হলো কিংবা তাকে তো ধরে নে সুপারভাইজার কি কোনো একটা পদ তাকে দেওয়া হলো, তো কন্ট্রাক্টর কি বললো যে আপনি এই জিনিসটা দেখুন,
পেমেন্ট সংক্রান্ত এটা দেখুন, সরাসরি রিপোর্টটা আমাকে করবেন, তাহলে সে হলো পেমেন্ট অফ ওয়েজের রেসপন্সিবল পারসন। ইন এনি আদার কেস, অন্য কোনো কেসের ক্ষেত্রে যদি অন্য কোনো ব্যাপার কিছু থাকে, এ পারসন ডেজিগনেটেড বাই দ্য এমপ্লয়ার অ্যাজ এ পারসন রেসপন্সিবল ফর কমপ্লাইং উইথ দ্য প্রভিশনস অফ দি অ্যাক্ট, the person so named, the person responsible to the employer, the person so nominated or the person so designated as the case may be shall be responsible for such payment. এর অন্য কোনো কেসে, অন্য কোনো ঘটনাতে পেমেন্ট যে দেওয়া হচ্ছে, তো পেমেন্টের দায়িত্বটা কে নেবে? যে মানুষকে উপাধি, মানে একটা কোনো ডেজিগনেশন, কোনো উপাধি দিয়ে পরে সে পদে বসানো হয়েছে, সে হতে পারে। কোনো মানুষকে যদি নমিনেট করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, সে হতে পারে। তো সেটা কার মধ্যে আসছে? যেটা যে একজন মানুষ যে রেসপন্সিবল কোন ক্ষেত্রে, মানে এই অ্যাক্টের মধ্যে যে বিধানগুলো থাকছে, সেই বিধানগুলোকে, সে প্রভিশনসগুলোকে সে যদি মেনে চলে, তার সঙ্গে সে যদি কমপ্লাই করে, তো সেই মানুষটা কে হতে পারে? সেটা এমপ্লয়ার দ্বারা কাউকে রেসপন্সিবল করা হতে পারে, কাউকে নমিনেট করা হতে পারে, কিংবা কাউকে ডেজিগনেট করা হতে পারে, যে পেমেন্ট সংক্রান্ত বিষয়গুলো সে হ্যান্ডেল করবে। It shall be the responsibility of the employer to make payment of all wages required to be made under this act in case the contractor or the person designated by the employer fails to make such payment. তো এমপ্লয়ারের ওপরেও এই দায়িত্বভারটা চলে আসে যে সব রকম বেতন, মজুরি যেন ঠিক মতন পারিশ্রমিক যেন প্রদান করা হয়ে থাকে। তো এইটা এই অ্যাক্টের মধ্যে সেটা বলে দেওয়া আছে। কোনো কেসে হয়তো দেখা যাচ্ছে, ইন কেস দেওয়া হয়তো কন্ট্রাক্টর কিংবা যে পার্সন যে হয়তো ডেসিগনেটেড হচ্ছে পেমেন্ট করতে না পারে, একজন কোনো কন্ট্রাক্টর সে হয়তো কাউকে ডেসিগনেট করলো, কাউকে উপাধি দিয়ে বসালো যে আপনি এই পেমেন্টের ব্যাপারটা দেখুন, তো সে মনে পেমেন্ট করতে পারলো না, সে হয়তো ফেল করে গেল, তাহলে ওই দায়িত্বটা আসবে কন্ট্রাক্টরের ওপরে, কারণ ও হচ্ছে এমপ্লয়ার, কারণ ওর যে কন্ট্রাক্টর, ওর কোম্পানিতে লোকেরা কাজ করছে, তাহলে ওকে পেমেন্টটা পে করতে হবে। যেরকম কোনো চিফ জোনাল ম্যানেজার, তো তার দায়িত্ব যে একটা কোনো জোনের পেমেন্টকে সে প্রদান করবে। সে যদি করতে না পারে, তাহলে ওপরে যে তার চেয়ারপারসনস থাকবে, চিফ এক্সিকিউটিভ থাকবে, তাহলে তাদের দায়িত্ব সে পেমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ওয়েজ পিরিয়ড ফর পেমেন্ট অফ ওয়েজ, বেতন, মজুরি, মাইনে যে দেওয়া হয় তার সময়ের ব্যাপার এখানে বলা হয়েছে। দি পার্সন রেসপন্সিবল ফর পেমেন্ট অফ ওয়েজেস শ্যাল ডিসাইড দ্য ওয়েজ পিরিয়ড, বাট দ্য পিরিয়ড শ্যাল নট এক্সিড 1 month। যে মানুষের উপরে দায়িত্ব থাকবে পারিশ্রমিক প্রদান করার জন্য, সে নির্ধারণ করবে ওয়েজ পিরিয়ডটা কীভাবে সে ডিসাইড করছে, কিন্তু সেটা যেন 1 মাসের বেশি এক্সিড না করে। দি ওয়েজেস অফ এভরি পার্সন এমপ্লয়েড আপন অর ইন এনি রেলওয়ে, ফ্যাক্টরি অর ইন্ডাস্ট্রিয়াল অর আদার এস্টাবলিশমেন্ট আপন অর in which less than 1000 persons are employed shall be paid before the expiry of the 7th day after the last day of the wage period in respect of which the wages are payable। প্রতিটা মানুষের যে বেতন দেওয়া হবে, তো কী করে দেওয়া হচ্ছে? তারা এমপ্লয়েড বলে তারা বেতন পাচ্ছে, তারা পরিশ্রম করে তার পারিশ্রমিক হিসাবে কিছু অর্থ ঘরে নিয়ে যাচ্ছে তাদের নিজের জীবনযাপন করার জন্য। তো সেটা কোথায় কোথায় হতে পারে? কোনো রেলওয়েতে হতে পারে, কোনো ফ্যাক্টরিতে হতে পারে, বা কোনো এস্টাবলিশমেন্ট বা অন্য কোনো কারখানাতে বা স্থাপনাতে এটা হয়ে থাকতে পারে। তো সেইখানে যদি দেখা যাচ্ছে যে 1000 মানুষ, ইন হুইচ লেস দেন 1000 পার্সনস আর এমপ্লয়েড, যেখানে দেখা যাচ্ছে যে 1000 মানুষের যদি কম যদি ওখানে এমপ্লয়মেন্ট হয়ে থাকে, তাহলে তাদেরকে যে পেমেন্টটা করা হবে, সেটা পেমেন্টটা কীভাবে করা হবে? বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য 7th ডে আফটার দ্য লাস্ট ডে অফ দ্য ওয়েজ পিরিয়ড। আজকে হচ্ছে 8ই জুন, তো এই জুন মাসের 7টা দিন পেরিয়ে গেছে, তো মে মাসের 31 তারিখে ধরে নিয়ে পেমেন্ট দেওয়ার কথা ছিল, তো সে পেমেন্টটা হয়তো দিতে পারেনি। দেখা যাচ্ছে ওই এস্টাবলিশের আন্ডারে হয়তো 1000 জন কিংবা তার থেকে কম মানুষ কাজ করে, তাহলে পেমেন্টটা কবে হওয়ার কথা ছিল? 7th অথবা 8th হয়ে যাওয়ার কথা। সেটা তাদেরকে করতে হবে, কারণ কি ওই ওয়েজ পিরিয়ডের মধ্যে দেওয়ার কথা থাকে, কিন্তু যদি দিতে না পারছে, তাহলে ওই 7th ডে এক্সপায়ারি হওয়ার আগে তাকে দিয়ে দিতে হবে প্রতিটা মানুষকে। Any other railway, factory or industrial or other establishment that is where more than 1000 people are employed shall be paid before the expiry of the 10th day after the last day of the wage period in respect of which the wages are payable। এবারে এখানে ব্যাপারটা হচ্ছে এনি আদার ক্ষেত্রে, যদি হচ্ছে রেলওয়ে হতে পারে বা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল বা অন্য কোনো এস্টাবলিশমেন্ট, সেখানে যদি 1000 জনের বেশি কাজ করে, তা তাদেরকে যে পেমেন্টটা করা হবে সেটা বলছে 10তম দিনটা, 10তম দিনের এক্সপায়ারি হওয়ার আগে তাকে পেমেন্টটা করে দেওয়া দরকার, লাস্ট ওয়েজ পিরিয়ড আগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার 31শে মে পেরিয়ে গেছে, তো এখনও হাতে আমার 2 দিন টাইম আছে,
যদি সেরকম কোনো ইনস্টিটিউশন থাকে যেখানে 1000 জনের বেশি কাজ করে, তাহলে সে 10th জুনের মধ্যে সে পেমেন্ট করতে পারে। ইন কেস অফ পারসনস এমপ্লয়েড অন এ ডক, wharf or jetty or in a mine, the balance of wages found due on completion of the final tonnage account of the ship or wagons loaded or unloaded as the case may be shall be paid before the expiry of the 7th day from the day of such completion. হলদিয়া ডক কিংবা কোনো কয়লা খনি কিংবা কোনো সোনার খনি কিংবা কোনো আয়রন ওর মাইন, কোনো আকরিক খনি কিংবা স্টোনের কোনো কোয়ারি, এইসব জায়গাতে কি হয়ে থাকে, ওয়েজ মানে পারিশ্রমিক যা মজুরি বা বেতন যেটা তার যে ব্যালেন্সটা সঙ্গে সঙ্গে প্রদান করে দেওয়া হয় না, সেটা ডিউ রেখে দেওয়া হয়, ধার বাকি রেখে দেওয়া হয়। তো সেটা কখন করে দেওয়া হচ্ছে ফাইনাল যে টন, এবারে শিপ কিংবা ওয়াগন এতে কি হয়, গুডস লোড হয়, গুডস আনলোড হয়, জিনিসপত্রটা চাপলো আবার জিনিসপত্রকে নামানো হলো। তো এই ফাইনাল যে টনে যে কত জিনিসপত্র আমার আদান প্রদান হলো, কতটা লোডিং হয়েছে বা কতটা আনলোডিং হয়েছে, এই সব কিছু ক্যালকুলেশনস করার পর তারপরে পেমেন্টটা দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি কিছুটা দেরি হয়, ওই 7 নম্বরতম দিনের এক্সপায়ারি হওয়ার আগে যেন পেমেন্টটা করে দেওয়া হয়, তার থেকে দেরি যেন না হয়। এটা কোন কেসের ক্ষেত্রে বলা হচ্ছে, যারা ডক বা জেটি বা মাইন খনি এইসব জায়গাতে ওয়ার্ফে যারা কাজ করে থাকে সেই সব জায়গাতে। where the employment of any person is terminated by or on behalf of the employer, the wages earned by him shall be paid before the expiry of the second working day from the day on which his employment is terminated. কোনো এমপ্লয়েড পারসন তাকে এমপ্লয়ার কোম্পানি থেকে বার করে দিচ্ছে কিংবা সে হয়তো স্বেচ্ছায় ছেড়ে চলে যাচ্ছে, যদি সে রিজাইন দেয় তাহলে রিজাইন দেওয়ার যেদিনে দেবে সেদিনে তার সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়। কারণ রিজাইন দেওয়ার নিয়ম হচ্ছে যে তাকে মিনিমাম 1 মান্থ আর 2 মান্থ নোটিস পিরিয়ডে তাকে সার্ভ করতে হয়, যাতে হচ্ছে 1-2 মান্থের মধ্যে কোম্পানি ওর পজিশনে অন্য কাউকে নিয়ে আসতে পারে। তো টাইমের করার সময় সে টাইমটা থাকে না, তাকে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হয়। তো এবার সে যে কাজটা করেছিল, তো সেই কাজের যে পয়সাটা, যে অর্থটা তাকে যেটাতে রোজগার করেছিল সেটা তাকে পেমেন্ট করতে হবে। কখন পেমেন্ট করতে হবে, যে সেকেন্ড ওয়ার্কিং ডে, হয়তো দেখা যাচ্ছে যে 7th মানে গতকাল 7 ছিল, 7 জুনে তাকে যে টাইমেট করায়, তাহলে 9th জুন এক্সপায়ারি হওয়ার আগে কিন্তু তাকে সমস্ত টাকা পাওনা গন্ডা তাকে মিটিয়ে দেওয়ার কথা, তাকে মিটিয়ে দিতে হবে, তাকে সমস্ত কিছু প্রদান করে দিতে হবে। বাট হোয়ার দ্য এমপ্লয়মেন্ট অফ এনি পারসন ইন অ্যান এস্টাবলিশমেন্ট ইজ টার্মিনেটেড ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য এস্টাবলিশমেন্ট ফর এনি রিজন other than a weekly or recognized holiday, the wages earned by him shall be paid before the expiry of the second day from the day on which his employment is so terminated. এবার দেখা যাচ্ছে কোনো কোম্পানি হয়তো বন্ধ হয়ে গেল, তো সেক্ষেত্রে কী হবে, যে মানুষটা কাজ করছিল সে তো অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে গেল, কারণ কোম্পানি বন্ধ, কোনো কারণ ছাড়া কিংবা কোনো কারণ বশত। এবারে দেখা যাচ্ছে যে সেটা হয়তো মেবি তোর উইকলি হতে পারে কিংবা কোনো হলিডের দিনে পড়তে পারে, তো সেই সময় তার পেমেন্টটা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে যে রোজগারটা সে করেছিল সেটাও তাকে সেকেন্ড ডে এক্সপায়ারি হওয়ার আগে তাকে দিয়ে দিতে হবে, যেদিন থেকে হয়তো তার কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বা তাকে বার করে দেওয়া। পেমেন্ট ইন কেস অফ ডেথ অফ দ্য এমপ্লয়েড পারসন হুজ ওয়েজেস আর নট ডিসবার্স, যদি মৃত হয়ে যাচ্ছে, যদি কেউ যদি মারা গেল, তো সেই ক্ষেত্রে তার যে পারিশ্রমিকটা বিতরণ না হয়ে থাকে, তাহলে সেটা কি করে বিতরণ করা হবে। যদি তখন দেখা যায় যে ডিসবার্সমেন্ট তার হয়নি, তাহলে পেমেন্টটা তাকে ক্লিয়ার করতে হবে। সেটা কখন কীভাবে ক্লিয়ার হবে, কারণ সে মানুষ তো মারা গেছে, তাহলে পেমেন্টটা যাবে কোথায়। হোয়ার দ্য অ্যামাউন্ট পেয়েবল টু অ্যান এমপ্লয়েড পারসন অ্যাজ ওয়েজেস কুড নট বি পেড অন অ্যাকাউন্ট অফ হিজ ডেথ, সে যদি মারা যায় তাহলে মৃত মানুষের অ্যাকাউন্টে তো টাকা পাঠানো সম্ভব না। তো বিফোর পেমেন্ট অর অন অ্যাকাউন্ট অফ হিজ হোয়ার অ্যাবাউটস নট বিং নোন বি পেড টু দ্য পারসন নমিনেটেড বাই হিম ইন দিস বিহাফ। এবার দেখা গেলো যে কোনো মানুষ হয়তো মারা গেল, মেবি অ্যাকাউন্ট মানে অকুপেশনাল কোনো ডিজিজ হতে পারে কিংবা কোনো ইনজুরি শাসন করতে পারলো না কিংবা হয়তো কোনো দুর্ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে সে মারা যাওয়ার আগে অবধি যে রোজগারটা করেছিল সেটা তার অ্যাকাউন্ট হতে ফেলা যাবে না, কারণ সে তো টাকাটা তুলতে পারবে না। কিংবা দেখা যাচ্ছে যে তার আর কোনো খোঁজ পাওয়া গেল না, সে কোথায় চলে গেছে কোনো জানাই গেল না, তাহলে ওই মানুষটা যে মারা গেল কিংবা যার কোনো খোঁজ নেই, তাহলে সে কোম্পানি জয়েন করবার সময় যাকে নমিনেট করে রেখেছিল তাকে টাকাটা পে করে দেওয়া হবে, তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। হোয়ার নো সাচ অমিশন হ্যাজ বিন মেড, সেখানে এবারে কোনো ক্ষেত্রে যদি সেরকম যদি কোনো নমিনেশনস করা না থাকে, যে কাকে আমি স্পেসিফাই করে যাব কিংবা কাকে করে গেছি কিংবা সেরকম কিছু না করা থাকে, or where for any reason such amount cannot be paid to the person nominated be deposited with the prescribed authority, যদি নমিনেশনস না থাকে তাহলে এটা অথরিটির কাছে, যে অথরিটি দায়িত্ব মানে সে কাজ করছিল তার কাছে টাকাটা ডিপোজিট হয়ে পড়তে হবে, কারণ সে টাকাটা তো ক্লিয়ার হলো না, কারণ সেটা পেড করা গেল না,
কারণ প্রথম কথা সে কাউকে নমিনেশন করা যায়নি, সেকেন্ড কথা সে মৃত, 3 নম্বর যদি মৃত না হয়, সে যদি ছেড়ে চলে যায় তাহলে সে কোথায় গেছে সেটা তার যদি কোনো খোঁজ না থাকে, তাহলে সে টাকাটা কাকে পেমেন্ট করবে? তো সেই টাকাটা তখন প্রেসক্রাইব যে অথরিটি সেখানে সেটা ডিপোজিট হয়ে পড়ে জিনিসটা রয়ে যায়। দ্য সাচ অ্যামাউন্ট ক্যান নট বি পেড টু দ্য পার্সন নমিনেটেড বি ডিপোজিটেড উইথ দ্য প্রেসক্রাইব অথরিটি। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট 1936। এরপর দিন যেটা পড়াবো, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অ্যান্ড রুলস, সবথেকে কম কত বেতন হতে পারে তার নিয়ম আর তার সে আইন সংক্রান্ত এই বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে যেটুকু পড়া হলো, যেটুকু আমরা জানলাম, যেটুকু জিনিস আমরা বুঝলাম, এটার বিষয়ে কোনো অসুবিধা কারোর, কোনো কিছু প্রবলেম? না স্যার। না স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি এবার একটি টাস্ক দেবো, সে টাস্কটি তোরা করে সাবমিট করবি। ঠিক আছে ঠিক স্যার। আছে। ওকে, তাহলে পরের দিন আবার দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম, টাটা, বাই।